বল্টু পর্ব ১৩। চলুন তাহলে শোনা যাক। বল্টু দিনের পর দিন তার নিজের জগতে আসক্ত হয়ে উঠছে। তার কল্পনা শক্তি এতটাই প্রবল হচ্ছে যে বাস্তব আর চিন্তার ব্যবধানটা যেন ক্ষণিকের। যখনই সময় পায় সে তার কল্পনার জগতে হারিয়ে যেতে ভালোবাসে, কেননা বাস্তবিক পৃথিবী থেকে তার কল্পনার ভুবনে ভালোবাসার মাত্রা অনেক বেশি। সেখানে তার বাবা মাকে সে খুঁজে পায়। চারপাশে থাকে ভালোবাসা, মমতা আর স্নেহ। এতটা ভালোবাসা কোনো মানুষের মাঝে কখনো পায়নি। প্ল্যাটফর্মটা কেন বেশি রাতে খালি হয়? আর একটু আগে খালি হলে কি এমন ক্ষতি হতো? বল্টু প্ল্যাটফর্ম খালি হওয়ার অপেক্ষায় না থাকে, বরং সে নীরব জায়গাগুলো বেছে নেয় যেখানে সে কল্পনায় হারিয়ে যেতে পারে। লোকালয় থেকে একাকিত্বে তার বিচরণ এখন, এবং সেটাতেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে। এদিকে শরতের প্রভাব শেষে হেমন্ত অববাহিকায় শীতটা ছুঁই ছুঁই। সারাদিন যেমন তেমন, রাতে একটু শীত শীত ভাব থাকে। এটা সাধারণ মানুষের মতো তার জীবনের কাজগুলো সে করে ফেলে, যেন অন্যরকম একটা এনার্জি তার মধ্যে বিরাজমান। দাদির দুবেলার খাবার ব্যবস্থা, সাহেলার পরিবারের ভরণ পোষণ, পেপার বেচা, মতিন মিয়ার দোকানের পানি ওঠানো ইত্যাদি সকল কাজে তার আর কোনো ক্লান্তি নেই। টাকাগুলো সংগ্রহ করে প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিয়ে সে ফিরে পায় তার আপন ভুবনে, যেখানে অপেক্ষায় থাকে তার বাবা মা, আর তাদের অপেক্ষায় বল্টু। মা, তোমার সাথে অনেক কথা আছে। দাদি এখন আমারে আর মারে না জানো, সে টোকাইও কয় না। তাই তোর আর কি কি কথা আছে আমাকে জানাবি কিন্তু। আচ্ছা মা, তোমার কথা ম্যাডাম আপার মতো এত সুন্দর কেন? মা, তোমার আঁচলটা দিয়ে আমার একটু ঢাইকা দাও, আমার শীত করে। বল্টু মায়ের আঁচল দিয়ে গা ঢেকে নেয়, তারপর মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে। মা তার মাথায় হাত বুলাতে থাকে আর অনেক কিছু বলতে থাকে। তার বাবাও পাশে থেকে বল্টুর কথার জবাব দেয়। ইদানিং সুলতান বেশ বিরক্ত করে তাকে, তাই সে মায়ের কাছে আসতে পারে না। কতবার তাকে দেখা না দিয়ে লুকিয়ে আসে, তবুও সে চলে আসে আর ঘেউ ঘেউ করে বিরক্ত করে। বাবা মায়ের কাছে এই কথাটাও সে বলে, জানো মা, আমি ঠিক করছি দাদিরে আমার একটা চোখ দিয়া দিব। তার চোখ দুইটা পুরান হয়ে গেছে, আমার নতুন চোখ দিয়া দিলে সে আবার ভালো করে দেখতে পারবো। ও তাই নাকি? বেশ তো, আরেকটা কাজ করবো। শায়লার আমার দুইটা কিডনি নাকি নষ্ট হয়ে যাইতেছে, তার কিডনিগুলোও পুরান হয়ে গেছে। আমি ডাক্তার সাহেবের জিজ্ঞাইছি, আর হ্যাঁ কি কইছে জানো? কি বলেছে? কইছে অন্য মানুষের কিডনি লাগাইলে হ্যাঁও সুস্থ হয়ে যাইব। সব মানুষের দুইটা কিডনি থাকে, আমারও আছে। একটা দিয়া দিলে কোনো সমস্যা হয় না। তাই আমার একটা কিডনি শায়লার আমারে দিয়া দিব। হ্যাঁ, মরে গেলে শাহেলা আর তার ভাই বোনেরা মা পাইব কই? এই যে দেখো না, আমি তোমারে পাই না। আচ্ছা, দিয়ে দিস। তোর শরীরের প্রতিটি অঙ্গ বিলিয়ে দিস বল্টু, তারপর আমার কাছে চলে আসিস। আমি তোকে বুকে জড়িয়ে নিব। না, আমি আসুম না। তুমি আমারে কেন ময়লা ফালাই দিলা তা এখনো কও নাই। ঠিক আছে, যেদিন বলবো সেদিন আসিস। এখন চুপটি করে শুয়ে থাক। মায়ের শরীরের মিষ্টি ঘ্রাণ আর মাথায় হাত বুলানিতে বল্টুর চোখে ঘুম নেমে আসে। সারাদিনের ক্লান্তিতে শরীর বেশ দুর্বল, তাই মায়ের কোলে মাথা নিতেই বল্টুর চোখে ভর করে নিদ্রা দেবীর শাসন। আজও মা আর বাবাকে দেখেছে, কিন্তু তাদের চেহারাটা ভুলে গেছে। কেন এমন হয় সেটাই বলতে পারে না সে। হঠাৎ কিসের একটা আওয়াজ কানে আসছে, গায়ে কে যেন খোঁচা দিয়ে কিছু বলছে। মা কেমন জানি আবছা হতে হতে অদৃশ্য হয়ে গেল। ক্লান্তিতে মন চাইছে না, তবুও চোখ খুলল ধীরে ধীরে। পড়ে থাকা একটা বড় ব্লকের খণ্ডে মাথা রেখে বল্টু শুয়ে আছে। হাবিলদার সুরমান আলী তার হাতের লাঠি দিয়ে খুঁচিয়ে তাকে জাগানোর চেষ্টা করছিল। এই পোলা, তোরে না কইছি এইভাবে ঘুমাবি না? তোর ঘরে গিয়া ঘুমা, শীত পড়তাছে। এমনে ঘুমাইলে ঠান্ডায় অসুখ হইব। তোরে কয়দিন ঘুমু? চোখ ডলতে ডলতে বল্টু বলে, আমি তো মায়ের কোলে ঘুমাইছি।
তাইলে তোর মা তোরে এমনে ফালাইয়া কই গেছে? বল্টু উঠে দাঁড়ায়, কোনো কথা বলে না। প্রচণ্ড ঘুমের ঘোর, তাই চোখের পাতা সে খুলতে পারছে না। রাতের ট্রেনটা সেই কখন চলে গেছে। রাস্তার বাতিগুলো আর কিছু অপ্রয়োজনীয় মানুষ ছাড়া আর কেউ জেগে নেই। ঘুমে টলমলে অবস্থায় সে চলে যেতে থাকে। সুরমান আলী বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ছেলেটা কি বলল আর বাস্তবে তাকে কিভাবে পেয়েছে সেটা মিলিয়ে নিতে পারছে না। এর আগে একদিন তাকে এভাবে শুয়ে থাকতে দেখে তার সাথে কথা বলেছিল। তখন সে জবাব দিয়ে বলেছিল সে নাকি পাপ মানুষ। কেমন যেন একটা রহস্য রয়েছে ছেলেটার ভিতর। সেটা আবিষ্কার করতে পারছিল না সুরমান আলী। পুলিশের চাকরি, তাই সন্দেহ থাকা অস্বাভাবিক কিছু না। একদিন মতিন মিয়ার দোকানে ড্রামে পানি তুলে দিয়ে বল্টুর টাকা হাতে নিয়ে দোকান থেকে বের হয়ে আসে। ঠিক সেই সময় দোকানের দিকে আসে হাবিলদার সুরমান আলী। বল্টুকে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে থাকে, তারপর চলে আসে মতিন মিয়ার দোকানে। বিষয়টা মতিন মিয়া লক্ষ্য করেছিল, তাই বল্টুর পক্ষে এক প্রকার সাফাই গাওয়ার জন্য বলে ফেলে, খুব ভালো পোলা চাচা, আপনি সন্দেহ করে লাভ নাই। না রে, সন্দেহ করি না, পোলাটা কেমনই জানি। এই প্ল্যাটফর্মে অনেকবারই ডিউটি দিছি, এখানে বস্তির পোলাপানগো আমি দেখি, কিন্তু এই পোলাটা তাকে সকলের চাইতে আলাদা। কন কি চাচা, কেমনে বুঝলেন? একদিন রাইতে ডিউটি দেওয়ার সময় দেখি আউটারের অন্ধকার জায়গায় সে ঘুমায় আছে। লাইটের আলো কম থাকায় আমি বেশি একটা দেখতে পাই না। পরে টর্চ লাইট মারলে দেখি চক দিয়ে একটা ছবি আইকা তার পাশে শুয়ে রয়েছে সে। বেশ মায়া লাগলো আমার, জানোস। তারপর তারপর আর কি, তারে যতই জিগাই কিছু কয় না। তার বাপ মার কথা কইলে কয় জানে না। হ চাচা, অয় এতিম। ওই যে পুরান প্ল্যাটফর্মের পাশে কতগুলো ঝুপড়ি দেখতেছেন, ওইখানে এক বুড়ি বেটি তারে ডাস্টবিনে পাইয়া পালছিল। এই কারণেই হ্যাঁ আমার এই কথা কইল। কি কথা চাচা? হাবিলদারের কথা বেশ মনোযোগ দিয়ে শুনছে আশপাশের সকলে। মতিন মিয়া বেশ আগ্রহী জানার জন্য। আমারে কয় আমি টোকাই, পাপ মানুষ। কথা কওনের চাইতে তার চোখে মুখে একটা অভিমান দেখলাম। পাপ মানুষ কথাটা বেশ কষ্ট আর অভিমানে মুখ দিয়া বাইর করছে। হ্যাঁ, তারপর আমি তারে বোঝানোর চেষ্টা করলাম যে মানুষ সৃষ্টির সেরা জীব। হ্যাঁ, কখনো পাপ হয় না, পাপ হয় মানুষের কর্ম। ঠিকই কইছেন, মানুষের কর্ম। এই শিশু বাচ্চার উপর সবাই অত্যাচার করে। অত্যাচার হাতে না, মুখে। হাতের মায়ের সহ্য করে নেওয়া যায়, কিন্তু কথার মায়ের সহজে সহ্য হয় না। ওই জাগো মাঝখানে বড় হইতেছে, তারা প্রত্যেকে তারে কথার অত্যাচার করে। কেউ তারে ধিক্কার দিয়া দূরে সরায়, তো কেউ তার নিজের পোলাপানগুলোর সাথে মিশতে দেয় না। কারণ একটাই, ওরে টোকাইয়া পাইছে, আর ওই টোকাই। ওরে যে পালছে সেই বুড়ি বেটিও তারে ঝুপড়িতে থাকতে দেয় না, হয় তার সন্তান না বইলে। জানেন চাচা, আমার মাঝে মাঝে মনে হয় এই সব মানুষগুলারে ছুঁইরা ওই ময়লার ঝুলিতে ফালাইয়া দিই, যেখান থেকে এই পলাটারে কুড়াইয়া পাইছিল। ময়লা ঝুড়ি থেকে বাইর হইয়া বল্টু হইল মানুষ, আর তারে যারা ঘৃণা করে পাপ ভাবে তারাই হয়ে গেছে আবর্জনা। কি মিয়া, এইটুকু বাচ্চারে নিয়ে এত অবিচার? 2-4টার নাও কও দেখি, দেই থানায় চালান কইরা। আমাদের দেশে শিশু নির্যাতন বন্ধের জন্য আইন আছে চাচা। আইন দিয়া মানুষ বান্ধন যাইব, কিন্তু তাকে মন মানসিকতা পাল্টাইব কি দিয়া? এই মানুষগুলা পাপ পুণ্য বাছাই করতে করতে একটা সময় নিজেই যে পাপী হইয়া যাইতেছে তা বোঝে না। আর এই কোনটা পাপ কোনটা পুণ্য তা যদি আমরা এই নগণ্য মানুষগুলা কইতে পারতাম, তাইলে আমরা হইতাম ফেরেশতা। আমরা ভালো মন্দ বিচার করতে পারি, কিন্তু পাপ পুণ্যের বিচারও ওই উপরওয়ালা, যে বিশ্বজাহানের মালিক, তার কাজ আমরা করি কেমনে? কিছুদিন আগে আমি তখন নাইট ডিউটিতে প্ল্যাটফর্মে টহল দিয়া আগাইতেই দেখি সে একটা ভাঙা ব্লকের উপর মাথা দিয়া ঘুমায় আছে। সেই কি ঘুম! লাঠি দিয়া কয়েকবার খোঁচা দিয়াও উঠাইতে পারি না। তারপর যখন উঠল, তারে এইভাবে ঘুমাইতে বারণ করায় কয় আমি তো মায়ের কোলে ঘুমাইছি।
তার মায়ের কথা জিগাইলে কিছুই না কইয়া চোখ ডলতে ডলতে শুইলা গেল। পোলাটারে আমার স্বাভাবিক মনে হয় নাই জানো। না চাচা, ওই আমার এখানে কাম করে, খুব পরিশ্রমী পোলা। সকাল 8টা থেকে সে রাস্তায় নামে পেপার বেচার জন্য, তারপর দুপুরে আইসা তার দাদিরে খাওন দেয়, তারপর আবার আমার এখানে আইসা ড্রামে পানি তুলে দেয়। এই যে টাকা নিয়ে গেল দেখেন গিয়া, সে এগুলা নিজের জন্য রাখে নাই, এটা দিব বস্তির সাহেলার আমার চিকিৎসার লাইগা। আরে খাও কি, এইটুকু পোলার এত দায়িত্ববোধ! জীবনের বাস্তবতাই ওরে বয়সের তুলনায় বড় কইরা দিছে। ঠিকই কইছ। যাক বাদ দাও, 1 কাপ চা বানাও আর সাথে 2টা টোস্টও দিও। হাবিলদার চায়ে চুমুক দেয় গম্ভীর হয়ে, কিন্তু কোনো কথা বলছে না। মতিন মিয়ার কথাগুলো হয়তো তার মনে ধরেছে। পথশিশুরা একটু অগোছালো স্বভাবের হয়ে থাকে, আর তাদের মুখের ভাষাও হয় লাগামহীন। তাই তাদের সাথে হাবিলদার একটু কড়া সুরেই কথা বলে। কিন্তু বল্টুর বিষয়ে জানার পর থেকে তার প্রতি সহানুভূতি যেন প্রবল হয়ে গেছে। একটা বিষণ্ণ মন নিয়ে চায়ের বিল চুকিয়ে হাবিলদার তার কর্মে রাস্তায় নেমে পড়ে।